বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে সকাল গড়িয়ে বিকেল হয়েছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। ক্ষুধা লাগায় বাড়ি যাওয়ার কথা মনে পড়ে গেল। যে ভাবা সেই কাজ। দরজায় আসা মাত্র কাকিমা রেগে বলল, ওইখানেই দাঁড়া, আর এক পা সামনের দিকে বাড়াবি না। এই রে সেরেছে। রিদিতা কি তাহলে কাকিমার কাছে সব বলে ফেলেছে? এর জন্যই হয়তো কাকিমা রেগে আছে। দরজায় দাঁড়িয়ে এসব ভাবতেই কাকিমা রেগে বলল, এখন তোর আসার সময় হলো? বিয়েটা কি তোর ছিল নাকি অন্য কারো? সকালে যে কাউকে কিছু না বলে চলে গেলি, আর কোথায় গিয়েছিস সেটাও কেউ জানে না। এখন দিন প্রায় শেষ, বাড়ি ভর্তি মেহমান। আমি একা তাদেরকে সামলাতে যে কতটা টাফ হয়ে দাঁড়িয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারছি। কাকিমা এসব বলতেই রিদিতা এসে কাকিমার উদ্দেশ্যে বলল, থাক মা, ওকে আর বকা দিয়েন না। কাকিমা বলল, দিন দিন তার বুদ্ধি উন্নতি হবার বদলে অবনতি হচ্ছে বেশি। বৌমাকে নিয়ে খেতে বস। মেয়েটা তোর জন্য সকাল থেকে না খেয়ে বসে আছে। আমি বললাম, আমার জন্য সে না খেয়ে থাকবে কেন? কাকিমা বলল, কেন না খেয়ে আছে সেটা বৌমাকে জিজ্ঞেস কর। কাকিমা এই বলে তার রুমে চলে গেল। আমি বললাম, শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। না খেয়ে থাকলে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার ক্ষুধা লাগলে সঠিক সময়ে খেয়ে নিব, সুতরাং আমার জন্য না খেয়ে থাকার কোনো মানেই হয় না। এই বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিদিতা আমার রুমে এসে বলল, আজ এমনটা না করলেও পারতে। আমি নিশ্চুপ। রিদিতা বলল, আব্বু আম্মু আসছিল তোমার সঙ্গে দেখা করতে। তোমার ফোনে অনেকবার কল মেসেজ দিয়েছিলাম, কিন্তু তার কোনো রেসপন্স পাইনি। এইদিকে আব্বু আম্মুকে একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছিলাম যে তুমি খুব শীঘ্রই চলে আসবে, কিন্তু তুমি তো আমার ফোনটা রিসিভ করনি। আসবে তো দূরের কথা। আমি বললাম, তোমার বাবা মার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না, এর জন্য ফোনটা ইচ্ছে করে ধরিনি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। রিদিতা বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তারা শুধু আমার বাবা মা না, তোমার শ্বশুর শাশুড়ি। অ্যাটলিস্ট তাদের কিছু বুঝতে দিও না প্লিজ। আমি নিশ্চুপ। এভাবে রিদিতার কথায় চুপচাপ থাকতাম। অনেকবারই আমার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু প্রতিনিয়ত তাকে দূরে সরিয়ে দিয়েছি। সারাদিন অফিসে থেকে বাড়িতে ফিরতাম অনেক রাত করে, সেটা অবশ্য নিজ ইচ্ছায় দেরিতে ফিরতাম। কাকিমা তানিশা তারা ঘুমিয়ে পড়লেও রিদিতা ঠিকই রাত জেগে অপেক্ষা করত। এভাবেই কেটে গেল 2 মাস। এখনো রিদিতাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। একদিন রাতে অফিসের কাজ সেরে বাসায় ফিরছি। হঠাৎ লিজান ফোন দিয়ে বলল, দোস্ত যেখানে থাকিস না কেন আমাদের বাসায় চলে আয়, পার্টি আছে। আমি বললাম, কিসের পার্টি? লিজান বলল, হারামি, কিছুদিন আগে বললাম না আমার জন্মদিনের উপলক্ষে আয়োজন করব এবং আমরা সব ফ্রেন্ডরা এক হব। এখন সবাই প্রায় চলে আসছে, শুধুমাত্র তুই আর সিয়াম এখানে উপস্থিত নেই। আমি বললাম, দোস্ত না গেলে হয় না? আমি এইমাত্র অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লিজান বলল, তুই না আসলে কেমনে কি হবে বল? তাছাড়া সব ফ্রেন্ডরা যখন আজ একত্র হতে পেরেছি, এর মধ্যে তুই যদি না থাকিস তাহলে সবাই তোকে মিস করবে। প্লিজ একটু সমস্যা হলেও চলে আয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর বাড়ি যাওয়া বাদ দিয়ে লিজানের ওইখানে চলে আসলাম। ইতিমধ্যে রিদিতার মিস কলের নোটিফিকেশন আসা শুরু করে দিয়েছে। ফোনের দিকে একবার তাকিয়ে পকেটে রেখে দিলাম। লিজানের বাসায় গিয়ে ভালোই আনন্দ উল্লাসে মেতে উঠলাম। কলেজ লাইফের সব ফ্রেন্ডরাই এখানে আছে। তারা আমাকে দেখা মাত্রই উড়াধুরা মারতে শুরু করলো। আমি বললাম, আরে থাম থাম, মারছিস কেন? রিপন, সজীব, জুয়েল তারা একসাথে বলে উঠলো, শালা বিয়ে করেছিস, আমাদের জানালি না কেন? আমি বললাম, সরি দোস্ত, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। সব বন্ধুরা আগ্রহ নিয়ে বলে উঠলো, আচ্ছা মাফ করে দিলাম। এখন বল, রিদিতাকে নিয়ে হানিমুনে কোথায় গিয়েছিস? আমি মনে মনে বললাম, হানিমুনে তো দূরের বিষয়, রিদিতাকে কখনো আমার কাছেই আসতে দেই নাই, সবসময় দূরে দূরে রেখেছি। তাছাড়া ওর সঙ্গে কথাই ভালোভাবে বলি না, আবার হানিমুন। এসব ভাবতেই বন্ধুরা বলল, দোস্ত কোথায় হারিয়ে গেলি, বলছিস না কেন? আমি বললাম, এসব কথা পরে হবে, আগে লিজানের ডাউনলোড দিবসটা ভালোভাবে উদযাপিত করি চল। এর মধ্যেই লিজান এসে বলল, কি রে তোরা এখানে আর আমি ওইদিকে একা, চল কেক কাটার সময় হয়ে আসছে। যাক, এবারের যাত্রায় বেঁচে গেলাম। তারপর কেক খাওয়ার পর্ব শেষ করে ভালো এনজয় করলাম, কিন্তু তাদের সঙ্গে একটা জায়গায় তাল মিলাতে গিয়ে সমস্যায় পড়ে গেলাম। তারা পার্টি শেষ করে ড্রিঙ্ক করবে, এদিকে আমি তো জীবনে ওগুলো ছুঁয়ে দেখিনি, আজ তারা খেতে বলছে। জুয়েল মাতলামি করে বলল, দোস্ত সবাই ড্রিঙ্ক করছে, তুই করছিস না কেন? আমি বললাম, না দোস্ত, আমি এগুলো খেলে মাথায় তার সব কেটে যাবে, কাকে কি বলবো তার কোনো হিসাব নেই। দোস্ত তুই খাচ্ছিস খা, আমাকে এর মধ্যে নিস না। জুয়েল বোতলটা আমার হাতে দিয়ে বলল, আরে এত চাপ নিচ্ছিস কেন, একবার খেয়েই দেখ। আমি বললাম, না দোস্ত সম্ভব না, এটা আমি খেতে পারবো না। জুয়েল জোর করে খাইয়ে দিয়ে বলল, আরে বেটা একদিন খা, একদিন খেলে তেমন কিচ্ছু হবে না, তাছাড়া তোর মতো আমরাও নতুন, কই আমরাও তো খাচ্ছি, নে এবার খেয়ে ফেল। লিজান এটা দেখে বলল, জুয়েল তুই পাগল হয়ে গেছিস, ওকে যে ড্রিঙ্কস করাচ্ছিস ও তো খেয়ে পাগলামি শুরু করে ফেলবে। জুয়েল আমাকে উদ্দেশ্য করে বলল, আরে একদিন ড্রিঙ্ক করলে তেমন কিছুই হবে না। দোস্ত প্রথমবার ড্রিঙ্কস করে কেমন লাগছে? নেশার করে বললাম, হ্যাঁ অনেক ভালো। জুয়েল বলল, হ্যাঁ এবার ঠিক আছে, বোতলটা হাতে নিয়ে অল্প অল্প করে খেতে থাক, পুরোটা আবার খেয়ে ফেলিস না, আমি একটু মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে আসছি। এই বলে জুয়েল মিউজিকের সাউন্ড বাড়াতে গেল। কিছুক্ষণ পর এসে লক্ষ্য করলো মাতাল অবস্থায় পড়ে আছি। এটা দেখে জুয়েলের আর বুঝতে বাকি রইল না যে আমার নেশা ধরেছে। লিজান তো রীতিমতো জুয়েলকে বলতে শুরু করে ফেলেছে, আগেই বলেছিলাম একে এসব খাওয়াস না, দেখলি তো এখন কি অবস্থা হলো, নে এবার সামলা। জুয়েল বলল, আরে কিছুই হবে না, ডাক দে। না থাক, আমিই ডাকছি।
জুয়েল ফাজলাম করে বলল, রনি ভাই তুই আছিস নাকি চাঁদে গিয়েছিস? লিজান বলল, ধুর ইয়ার কি বাদ দে, আর ওকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা কর। তারপর লিজান আর জুয়েলের সাহায্যে দরজা পর্যন্ত তারা এগিয়ে দিয়ে বলল, দোস্ত এবার তাহলে আমরা আসি। আমি মাতলামি করে বললাম, ওকে মাই ফ্রেন্ড, গুড নাইট। লিজান বলল, ভাই যা করিস না কেন বাড়ির ভিতরে গিয়ে কোনোভাবে উল্টাপাল্টা কাজ করিস না, নিজেকে একটু কন্ট্রোল করে নিস কেমন? আমি বললাম, আমাকে জ্ঞান দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? তুই জানিস কে আমি? লিজান বলল, কে ভাই তুই? আমি বললাম, আমি চাইলে তোদের দুজনকে গ্রেফতার করে জেলে চালান করে দিতে পারি। লিজান বলল, যা ভেবেছিলাম তাই হয়েছে। জুয়েল তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, এ কিন্তু নেশার ঘরে আবল তাবল বকছে, আল্লাহই জানে বাড়ির ভেতরে গিয়ে কি কাণ্ড শুরু করবে। লিজান আর জুয়েল এই বলে চলে গেল। এইদিকে আমি মাতাল অবস্থায় কলিং বেল বাজিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে রিদিতা দরজা খুলে দিয়ে বলল, এই তোমার আসার সময় হলো? কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, একবারও কি আমার কথা ভেবেছো? আমি বললাম, সামনে থেকে সরে যা, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। এই বলে ভেতরে প্রবেশ করতেই ঠাস করে ফ্লোরে পড়ে গেলাম। রিদিতার বুঝতে আর বাকি রইল না যে তার স্বামী আজকে ড্রিঙ্কস করেছে, যার জন্য আজ তাকে তুমি থেকে তুই করে বলেছে। রিদিতা নিজেকে সামলে নিয়ে বলল, এই তুমি কি ড্রিঙ্কস করেছো? আমি হেসে বললাম, বেশি না, একটু খেয়েছি। কাজটা কি ঠিক করিনি বলো? রিদিতা বলল, না ভালো করনি, কে তোমাকে এসব ছাইপাশ খাইয়েছে? আমি বললাম, তোকে কেন বলতে যাব, হ্যাঁ সে আমার অনেক ভালো বন্ধু, এখন সামনে থেকে সরে যা। এই বলে রুমের দিকে যাব, এমন সময় সিঁড়ি যেন চারটা দেখছি, এগোতেই পারছি না। রিদিতা আমার অবস্থা বুঝতে পেরে বলল, দাঁড়াও আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি। আমি বললাম, তোর কোনো সাহায্য আমার লাগবে না, আমি একাই যেতে পারবো। এই বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাব, হঠাৎ নিজের কন্ট্রোল হারিয়ে নিচে পড়তেই রিদিতা আমাকে জড়িয়ে ধরে বলল, আমি না ধরলে তো নিচে পড়ে গিয়ে মাথাটা ফেটে যেত। তারপর রিদিতা নিজেই আমাকে ধরে রুমে এগিয়ে দিয়ে আসলো। বিছানায় রেখে চলে আসতে যাবে, আচমকাই তার হাত ধরে ফেললাম। হঠাৎ রিদিতাকে ধরাতে রিদিতা একটু ঘাবড়ে গেল। যে মানুষটা তার সঙ্গে কথাই বলতে ইচ্ছুক না, সে মানুষ আবার তাকে ধরলো কেন? রিদিতা বলল, কি হলো, আমার হাত ধরলে কেন? এই বলে রিদিতা হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। নেশার ঘরে বললাম, আজ রাতে তুমি আমার সঙ্গেই থাকবে। রিদিতা এই কথা শুনে নিজের কানকে কেন জানি বিশ্বাস করতে পারছে না। যে মানুষ বিয়ে করার পরও তার স্ত্রীকে অন্য রুমে থাকতে দিয়েছে, সে কিনা আজ এসব বলছে, না এখানে থাকা যাবে না, ও এসব নেশার ঘরে বলছে। রিদিতা এসব ভেবে বলল, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি এসব নেশার ঘরে বলছো, প্লিজ আমার হাতটা ছাড়ো এবার। আমি বললাম, আমি নয় তোমাকে ভালোবাসি না, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমার কাছ থেকে দূরে কেন থাকছো? এই বলে আমি নেশার ঘরে রিদিতাকে বুকে টেনে নিলাম। এইদিকে রিদিতা তার স্বামীর মাতাল অবস্থা দেখে তার মনের মধ্যে অজানা ভয় কাজ করছে। সে কান্না করে বলে উঠলো, আমাকে যেতে দাও প্লিজ। আমি বললাম, না যেতে দিব না, আজ তোমাকে অনেক ভালোবাসবো। এই বলে রিদিতার গলায় নাক ডুবিয়ে দিলাম। রিদিতা তার স্বামীর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও তার স্বামীর বাহুডোর থেকে রক্ষা পেল না। তার স্বামীর আহ্বানে অনিচ্ছায় রেসপন্স দিতে হলো। কিছুক্ষণ পর তার স্বামীর চাহিদা নিবারণ করে রিদিতার বুকের উপর ঘুমিয়ে পড়লাম। আজকে তার স্বামীর এরকম পশুর আচরণ দেখে রাগে ঘৃণায় কান্না করতে লাগলো এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা নিমিষেই ঘৃণায় পরিণত হয়ে গেল।